নমস্কার বন্ধুরা, আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আশ্রম বলতেই আমাদের মাথায় আসে এমন একটা জায়গা যেখানে হয়তো সাধু ঋষি মুনিরা তারা শ্বেত বস্ত্র পরে ঘুরে বেড়াবে বা সেখানে অনেক জীবজন্তু থাকবে। তো এরকম একটা আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। কিন্তু আশ্রম বলতে যে আমাদের ঘরও সুন্দর হয়, আশ্রম বলতে আমাদের ঘরটাকেও যে সুন্দর, পরিবারটাকেও সুন্দর বানানো যায়, সেই ধারণা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আশ্রম মানে শুধুমাত্র সেই তথাকথিত যে আশ্রম আমরা দেখে এসেছি সেটা নয়। আশ্রম বলতে আমাদের ঘরই হচ্ছে আসল সেই আদর্শ গৃহস্থ আশ্রম, যার ফলে আমাদের ঘরের পরিবেশ যদি সুন্দর হয়, আমাদের ঘরের মানুষজন যদি সুন্দর হয়, আমাদের ঘর ঘর নয় মন্দিরে পরিণত হয়। একদম ওর কথা থেকে নিয়ে যদি শুরু করি আজকের এপিসোড, মন মন্দির। এই মনে যদি শুদ্ধ ধারণা, পবিত্র ধারণা মনের মধ্যে থাকে, তাহলে সংসারটা আশ্রম কেন, সংসারটা একটা সুখের জায়গা হয়ে উঠতে পারে। এই সংসারে যখন আমরা মিলিত প্রয়াসে সহযোগিতার ফলে সংসারটা আনন্দ সহকারে করি, সংসারটা বোঝা নয়, সংসারটা একটা সুন্দর জার্নি মনে হয়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আসুন প্রথমেই আলাপ করে নিই আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সাথে। নমস্কার, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই দিদির কাছে আমরা আসব। আজকে আমাদের অনুষ্ঠানে যে দিদি বিশেষ অতিথি রূপে এসেছেন, সত্যি আমরা অনেক কৃতার্থ। একজন অনেক সিনিয়র মোস্ট রাজযোগা টিচার শেফালি দিদিকে আমরা পেয়েছি। আর শুরুতেই দিদির কাছে আমরা কিছু বিশেষ অনুভব শুনবো, বা এই যে আমাদের জীবনের যে জার্নি, যেটা তনয়া বোন বললেন যে জীবনের জার্নিটা আমাদের পরিবারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তাতে পালন করে। তো দিদি, আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কি করে আমাদের জীবনের জার্নিটা আরো সুন্দর হবে, আরো সহজ হবে। দেখুন, সবাই কিন্তু আমরা পরিবারের জীবনটাকে সহজ করতে চাই, সুন্দর করতে চাই। একটা সময় ছিল যখন আমাদের পরিবার একান্নবর্তী পরিবার ছিল, পরিবারে একসাথে অনেকেই আমরা থাকতাম। কিন্তু দিন যত এগোচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিস্থিতির জন্যই, ধরুন কারোর নিজের চাকরির জন্য বা নিজের কোনো সুবিধার জন্য বা বাচ্চার ভালো পড়াশোনার জন্য সবাইকে একটু দূরে দূরে থাকতে হচ্ছে। সবাই পড়াশুনো করছে, তার নিজের জায়গা থেকে একটু দূরে দূরে যাচ্ছে। তো সেইখানে গিয়ে যখন পরিবারের মধ্যে সবাই রয়েছে, চাই আমরা একান্নবর্তী পরিবার বলি বা আমরা ছোট্ট পরিবার বলি, সেই পরিবারের মধ্যে সব থেকে বড় প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আমাদের বোঝাপড়া। আমাদের বোঝাপড়াটা যত ভালো হবে, যত সুন্দর হবে, একে অন্যকে যত ভালো করে বুঝতে পারবো, ততই দেখবেন পরিবারের মধ্যে থাকাটা আমাদের অনেক সুন্দর হবে, সহজ হবে। যেটা বললেন না, মন আর মন্দির, তাহলে মনটাও সুন্দর থাকবে। যদি সবাই ভালো থাকে তাহলে আমাদের মনও ভালো থাকে, আর যদি সবাই ভালো থাকে তাহলে পরিবেশটাও ভালো থাকে। তাহলে পরিবেশটাকে ভালো রাখতে গেলে এবং নিজেকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু রাজযোগ সবার কিন্তু শেখা দরকার। সে রাজযোগ শিখতে গেলে ভালো করে রাজযোগকে জানতে হবে, রাজযোগকে শিখতে হবে, এবং এটা যে পরিবারের মধ্য থেকে করা যায় সেটাকে ভালো করে যখন আপনি অভ্যেস করবেন, তো দেখবেন যে জিনিসটা আমরা প্রথমে শুনলেই ভাবি বাপরে, পরিবারের মধ্যে থেকে এটা তো খুব কঠিন, মানে সবাই এটা করতে পারবে না। কিন্তু যখন আপনি করতে পারবেন তো সব থেকে বেশি আনন্দ আপনি পাবেন। খুব সুন্দর। দিদি, আপনার কাছে আসবো। আপনার নাম, আপনি কোথায় থেকে এসেছেন? আমার এই শরীরের নাম বলছি তনুশ্রী। আচ্ছা। আমি এসছি, আমি বাঁকুড়ার বিষ্ণুপুর সেন্টারের সাথে যুক্ত। তো আমার বাড়ি হচ্ছে গ্রামে, জয়পুর থানার এক গ্রামে বাড়ি। ওই গ্রাম থেকে আমি বিষ্ণুপুরের সাথে কিভাবে কানেক্টেড হয়েছি সেটা বাকিভাবেই জ্ঞানে এসছি। সেটা হচ্ছে একটা অনেক দিন ধরে আমি মেডিটেশনের একটা আমার ভালো লাগা ছিল মেডিটেশনের প্রতি। আমার যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর আমি এই জ্ঞানের সম্বন্ধে শুনি ব্যাপারটা। আমার খুব ভালো লেগেছিল তখন, মানে জ্ঞানটা শুনতে আমার খুব ভালো লেগেছিল। তারপর আমি আস্তে আস্তে শুনতে শুনতে, আমি কিন্তু একদিনে এরকমভাবে আসিনি জ্ঞানে যে আজকে থেকে আমি জ্ঞানে এলাম, এরকম নয়। আমি 7 দিনের কোর্স করলাম, জ্ঞানে এলাম, এরকম ভাবে কিন্তু আমি আসিনি। যেভাবে জ্ঞানে চললে আমি সুন্দর হতে পারবো, আমি সেইটা চেষ্টা করতাম সব সময়, যে সুন্দরভাবে আমি জ্ঞানটাকে নিয়ে কিভাবে, মানে বাবাকে নিয়ে কিভাবে জীবনে থাকবো। আমি এখনো সেই চেষ্টাই করি, নিজেকে খুব খুশি অনুভব করি এবং ভাগ্যবান অনুভব করি যে বাবার প্রতিটি কথাকে মেনে, শ্রীমতকে মেনে তত সুন্দরভাবে করব। তো আমার এইভাবেই জ্ঞানে আসা। অবশ্যই দাদার পরিচয় একটু সংক্ষেপে আমরা নিয়ে নেব। আমার শরীরের নাম
পৃথ্বীরাজ, আচ্ছা, আমি আত্মা। তো আমি এখন বর্তমানে টিচারশিপের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমি প্রথমে টিচারশিপ গ্রামে দিয়ে করতাম, তারপর আমি এখন দুর্গাপুর শিফট হয়ে যাই। হুম হুম, তো আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল, আমি কামারপুর কলেজে পড়েছি, হুম। তো ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পড়েছি, তো সায়েন্স নিয়ে পড়তাম। তো আমার প্রথম থেকে একটা হবি ছিল যে আধ্যাত্মিক কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় আচ্ছা, আধ্যাত্মিক দিক থেকে। তো প্রথমে যোগ বা ধ্যান এই ধরনের আমার একটা মাইন্ডে একটা রিয়াক্ট করতো। হুম, তো আমি অনুকূল ঠাকুরের দীক্ষাও নিয়েছি এর জন্য। এক বন্ধুর দ্বারা আমি দীক্ষিত হয়েছি যে কিভাবে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য। তো সেখান থেকে সেরকম বিশেষ কিছু লাভবান হতে পারি নাই, তো আমি সেটাকে মানে রেসপেক্ট করছি অবশ্যই সেই সংস্থাকে। তারপর কামারপুর কলেজে পড়তে পড়তে বিবেকানন্দের রাজযোগ একটা বই, আমার রাজযোগ দ্বারা পড়াশোনার ডেভেলপমেন্ট করা যায়, বুদ্ধিকে কিভাবে, বিবেকানন্দের একটা বই আছে না, যে বিদেশে যে একবার বই উল্টে একবারে সমস্ত কিছু খুব কম কম সময়ের সময়ের মধ্যে মধ্যে বইটা বলে পড়া দিয়েছে। যায়। তো বিবেকানন্দ কিভাবে করলো, কি করে, হুম এটা আমার খুব মানে কিউরিওসিটি ছিল আমার কাছে। হুম, তারপর বিবেকানন্দ রাজযোগের বই ওই কামারপুর মিশন থেকে একটা কালেক্ট করি। হুম হুম, তারপর সেটা পড়ে ওখান থেকে সেরকম বিরাট কিছু আমি কিন্তু বুঝতে পারিনি। হুম, তারপর চাকরি শুরু হয়, কারণ তখন এসএসসি দিয়ে চাকরি পেয়ে যায় হুম, পড়াশোনার লাইফ শেষ করার পর, মাস্টার ডিগ্রি করার পর। তারপর বাড়িতে এক রিলেটিভ আমার রাজযোগের মানে কোর্স করায়, রিলেটিভ রাজযোগ কোর্স করায়। তো সেখান থেকে তারপর আমার শরীরের একটু প্রবলেম দেখা দেয় চাকরি পাওয়ার পর। কিরকম? প্রবলেম বলতে কি, প্রেসার বেড়ে, তো এরকম মানে হার্টের একটু প্রবলেম একটু প্রথম থেকে ফিল করতাম মানে পড়াশোনার লাইফ থেকে, কিন্তু কিভাবে যে মানে হার্টের প্রবলেমটা এলো সেটা আমিও নিজে বাড়িতে বুঝতে পারিনি। তারপর চাকরি পাওয়ার পর কিন্তু হার্টের প্রবলেমটা বেড়ে যায়। আচ্ছা, তারপর ওই রাজযোগের কোর্স করার পর আমাকে সে রিলেটিভ বললো যে রোগ ভালো হয়ে যাবে। হুম, সেই থেকে চলতে শুরু করলাম যে রোগ ভালো হয়ে যাবে, তাহলে দেখি। তো তারপর রাজযোগের হাত ধরে পথ চলতে শুরু করি। আচ্ছা। তো এখন কি আপনি পুরোপুরি সুস্থ? পুরোপুরি সুস্থ না হলেও নিজেকে কন্ট্রোলের মধ্যে রেখেছি। এবং মানে এটা সাধারণ মানুষের যেমন হার্টের হয়, হ্যাঁ, ব্লকেজ হয় বা হুম হুম, অনেক কিছু হয়, এটা একটু অন্য টাইপের। আচ্ছা, মানে ডক্টর যিনি আছেন তিনি বলেছেন যে এটা পার্সেন্টেজ হয়তো 2% লোকের হয়। ওকে, আচ্ছা, ওকে। মানে এরকম এত লাখে 1% হ্যাঁ, লোকের জেনেটিক একটু ব্যাপার, জেনেটিক প্রবলেম। এর কোনো মেডিসিন হয় না বা কিছু আচ্ছা। নেই। সত্যি কথা বলতে কি রাজযোগেই হচ্ছে এর এক ওষুধ, নম্বর। ওষুধ, হ্যাঁ, ওষুধ। এটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি প্রবলেম। ওকে, তো প্রবলেমটা জেনেটিকগত প্রবলেম। আমার বাড়িতে কারো কিন্তু হার্টের প্রবলেম নেই, তো আমার মধ্যে ট্রান্সফার হয়েছে, প্রকট হয়ে গেছে, মানে জিনগত ব্যাপারে চলে এসছে। তারপর পায়েরও প্রবলেম ছিল, একটা ফাঙ্গাল ইনফেকশন ছিল। হুম, তো এই করে অনেক দিন ধরে আমি মানে রোগের উপর মানে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর রাজযোগ দ্বারা যে সম্ভব সেটা, তারপর আস্তে আস্তে রাজযোগ সেন্টারের সঙ্গে যুক্ত হওয়ার পর ডক্টর গুপ্তাজি আছেন এখানে মধুবনে, ক্যাট প্রোগ্রামে আমি ফর্ম ফিল আপ করি এবং জমা করি। হুম হুম, তারপর আস্তে আস্তে সেখানে ক্যাট প্রোগ্রামও করি। ক্যাট প্রোগ্রাম করার পর আমার মানে প্রচুর ডেভেলপমেন্ট করি নিজেকে, হুম, কি করে আমি এটা থেকে সুস্থ থাকতে পারবো, এবং বিভিন্ন রোগ থেকে, শুধু হার্টের রোগ নয়, তারপর এখন ফিলিংস এসছে যে হার্টের রোগ নয়, যে কোনো রোগই কিন্তু এই রাজযোগ মেডিটেশনের মাধ্যমে কমপ্লিটলি কিওর করা সম্ভব। তো এটা নিয়ে আপনাদের জীবনে তো এত বড় অনুভব, দিদির কাছে একটু আসবো যে দিদি মেডিটেশন আর মেডিসিন, তো সত্যি কি আদৌ মেডিটেশন আমাদের আজকের দিনে মানুষজন এত রোগে গ্রস্ত হয়ে গেছে, চারিদিকে এত পলিউশন, আর তার উপরে তার এফেক্ট ডিরেক্টলি আমাদের শরীরের উপরে পড়ছে, তো মেডিটেশন করে কি করে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো সেটা যদি একটু বলেন। শরীরের জন্য তো মেডিসিন দরকার, কিন্তু দেখবেন আমাদের জীবনে অধিক রোগ কিন্তু উৎপত্তি হচ্ছে আমাদের মন থেকে। আমরা সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কি ভাবছি, কি আমরা চিন্তা করছি, কিভাবে আমরা কথা বলছি, কেমন করে লোকের সাথে মিশছি, আমার দৃষ্টি, বৃত্তি, আচার আচরণ, স্বভাব সেগুলো কেমন, তার উপরে কিন্তু আমাদের জীবনের প্রতিদিনের যে দিন কর্মসূচিটা আমাদের যেটা চলে, সেখানে দেখবেন যে যত যত আমরা মন ভালো থাকবে তো স্বাভাবিক আপনার চিন্তন ভালো হবে,
মন ভালো থাকলে আপনি কারোর সাথে খুব খুশিতে কথা বলবেন, মন ভালো থাকলে যে কোনো কাজ আপনি খুব মানে হালকা হয়ে খুশিতে সন্তুষ্ট হয়ে প্রসন্ন মনে করবেন। তাহলে আমরা কিন্তু শুরুতে তো বুঝতে পারি না, কিন্তু যখন আমরা এই রাজযোগ আমরা নিজেরা না প্র্যাকটিস করি এবং যখন অন্যকে করাই, আমাদের কাছে যারা রাজযোগ শিখতে আসেন তারা সবাই কিন্তু একদম নর্মাল নন সবাই। তো দেখবেন অনেকেই আসে বিভিন্ন সমস্যা নিয়ে, কেউ আসেন তার নিজের মনের সমস্যা নিয়ে, কেউ আসেন শরীরের সমস্যা নিয়ে, কেউ আসেন স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে, কেউ আসেন বাচ্চার সমস্যা নিয়ে। অর্থাৎ আমরা যত এগোচ্ছি তত আমরা এটা ফিল করছি যে বেশিরভাগ মানুষের কিন্তু জীবনে সমস্যা অনেক। তা সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম আপনার ভেতরে যে ইচ্ছা শক্তিটাকে আপনাকে জাগাতে হবে, সেটা হচ্ছে আপনাকে এটার থেকে বেরোতে হবে। আপনার মধ্যে যখন বিশ্বাস এসে যাবে, বলে না যে ফেথ ইজ গড মিন্স নো ফিয়ার। তো বাস্তবিক আমাদের প্রথমে জানা দরকার যে আপনি কি শিখতে চান। আমরা দেখবেন যখন কাউকে আমরা অ্যাটেন্ড করি তখন তার সাথে খুব ভালো করে আগে তার সাথে মিশতে চেষ্টা করি যে আপনি কেন এসেছেন, শুধু কারো থেকে শুনে এসেছেন না আপনি এটা জানতে চান, আপনি এটা শিখতে চান এবং এটা আপনার নিজের জীবনে প্রয়োগ করতে চান। কেন, যে যোগী হবে সে প্রয়োগীও কিন্তু হবে। আপনি যেটা করবেন সেটা যদি আপনার জীবনে কোনো উপকার হয়, উপকার হলে কিন্তু শুধু তার নিজের জন্য নয়, সবাইকে বলে বেড়াবে জানো আমার খুব রাগ ছিল, জানো আমি রাজযোগ শিখে আমার রাগ চলে গেছে, জানো আমি খুব উদাস ছিলাম, খুব হতাশা ছিল, খুব দুঃখী হয়ে থাকতাম, হাসি আসতো না, তো আমি রাজযোগ শিখে আমি দিদিদের সাথে কথা বলে বা আমি সেন্টারের বাতাবরণে গিয়ে আমি আমার মনের যে ধীরে ধীরে পরিবর্তন এসছে অনেক। তাহলে রাজযোগ কি করে না আপনার মনকে রাজা বানায়, শক্তিশালী বানায়। রাজযোগ কি করে আপনাকে জীবনে চলতে শেখায়, অনেক কর্ম কুশলতা এসে যায়। তাহলে এগুলো যখন আমাদের জীবনে আসে স্বাভাবিকভাবে আমাদের চিন্তা, দুশ্চিন্তা, হতাশা, উদাসীপন, হ্যাঁ তারপরে এগুলো যখন চলে যায় স্বাভাবিক আপনার মন কি হবে, হালকা হবে, খুশি আসবে, তখনই আপনার মনে দেখবেন ভালো ভালো চিন্তা আসে। দিদি আপনাকে যদি প্রশ্নটা করি, দিদি আমাদেরকে বোঝালেন যে রাজযোগটা আমাদেরকে অ্যাপ্লাই করে দেখতে হবে। তো দাদা বলছেন যে আমার একটা ভয়ঙ্কর ওষুধ ধরা পড়েছিল, ফলপ্রসূ সংসারে একটা চাপ তৈরিই হয়, আর আমরা স্ত্রী আমরা বুঝতে পারছি যে স্বামীর শরীর খারাপ করলে আমাদের কি অবস্থা হবে, প্লাস আপনি একজন মা। তো এই যে তিনটে দিক ম্যানেজ করা, নিজেকেও সামলানো, নিজের মনকে খেয়াল রাখা, দাদার খেয়াল রাখা, সন্তানকে বড় করে তোলা, আপনি কি করে রাজযোগের দ্বারা এটাকে অ্যাপ্লাই করে দেখালেন? যেহেতু আমি বাবাকে চিনেছি আর বাবাকে নিয়ে চলছি, তো বাবা আমাকে ভীষণভাবে সাহায্য করে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সত্যি এটা বিরাট চাপের সময় গেছে, মানে এই যে ট্রিটমেন্টটার দরকার ছিল এই ট্রিটমেন্টটার জন্য আমরা 1-2 জায়গায় গেছি, কিন্তু এই ট্রিটমেন্ট ওই সব জায়গায় কিন্তু উপযুক্ত নয়, মানে যথার্থ নয় এর যেটা ট্রিটমেন্ট। এমনকি যদি আমি বিদেশেও যাই এটার জন্য সেরকম কিছু ট্রিটমেন্ট নেই। সেই কারণেই বলছি বাবা আমাকে যে জায়গায় গেলে যথার্থ এর হবে, উপযুক্ত আমি মানে উপকৃত হব, চিকিৎসা পাবো, বাবাই আমাকে কানেক্ট করিয়েছে সেই জায়গার সাথে। আর বাবাই আমার এই সমস্ত কিছু, মানে ছোট বাচ্চা ক্যাট প্রোগ্রাম আমরা একবার নয় 3-4 বার অ্যাটেন্ড করে নিয়েছি, তো বাচ্চাও শিখে গেছে। মানে ওখানে যেভাবে, ওখানে শুধু ডায়েট চার্ট নয় যে খাওয়া দাওয়া কিভাবে করতে হবে সেটা শুধু নয়, প্রথম একদম মানে যেটা বাবার জ্ঞানে অমৃত বেলা থেকে শুরু করে রাত্রে চার্ট লেখে, প্যাটার লেখে বাবাকে শুতে যাওয়া পর্যন্ত সবটাই ওখানে শেখানো হয় সুন্দরভাবে। আর এটাই শেখানো হয় যে জীবনে সারা দিনের এত ব্যস্ততা সত্ত্বেও আমরা কিভাবে শান্ত থেকে নিজেকে খুশি রেখে বাবার জ্ঞানে চলে সব কাজকর্মগুলো সুন্দরভাবে করব আর সুস্থ শরীর লাভ করব। মানে আমার ডায়েটই আপনার পুরো ফ্যামিলিতে ফলো হয়? হ্যাঁ, আচ্ছা, আমরা চেষ্টা করি ওটাকেই ফলো করে। আর বাচ্চাও ছোটবেলা থেকে যেহেতু কিরকম ডায়েট আপনারা ফলো করেন সেটা জানলে ভালো। ছোটবেলা আমি বলছি ছোটবেলা থেকে যেহেতু বাচ্চাও ওইভাবে অভ্যস্ত, ও কোনোদিন বাবার নিয়ম অনুযায়ী ও চলে, চেষ্টা করি ওকে বাবার করে রাখারই। হ্যাঁ, তো ওরও এই যে দিদি বললেন না ভরসা, বিশ্বাস, ইচ্ছা, সেটা 3 জনেরই আছে। নিজেকে যে আমি রাখবো, ও তো ছোট বাচ্চা, স্কুলে যায়, ওকেও বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, ও কিভাবে নিজেকে বাবার হয়ে থাকবে, ঠিক ঠিক, হ্যাঁ ওরও সেই ইচ্ছাটা আছে। অনেক কিছুই পরিস্থিতি ফেস করতে হয়, তো সেই ইচ্ছাটা ওরও আছে। আর বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি, শাশুড়ি মা, ওনারাও আমাকে কোনো বাধা দেননি, ওনারা সহযোগী বরণ করেছেন। তো এইভাবে আমরা
চালিয়ে যাচ্ছি। আপনাদের ডায়েটটা কেমন? ডায়েট চার্ট মানে ওখানে কম তেল মশলা, মানে যদি সারাদিনে 2-4 চামচ ইউজ করা যায়, আচ্ছা, তো 4 চামচ ভাবে অনেকে একটা বলে মানুষ। টেবিল স্পুন না টিস্পুন, যদি টিস্পুন হয় সেটাই আমাদের মঙ্গল। মানে আমরা বাড়িতে যেটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এক একজনের 2 চামচ করে তেল লাগে, আচ্ছা 5 সারাদিনে। গ্রাম করে সারাদিনে নুন লাগে, আচ্ছা, এটুকুই সাফিসিয়েন্ট। তো এটা তো খুবই কম। কম। তো এতটুকু তেল এর মধ্যে আপনাদের খেতে কোনো না, অসুবিধা আমরা হয় না? এইভাবে না, অসুবিধা নয়। আমরাকে এইভাবে তো শিখিয়ে যখন ক্যাডে দেওয়া হয়েছিল, আমরা বাড়িতে বললাম কি, যেমন চা কফি এগুলো তো টোটালি বন্ধ। হ্যাঁ, আচ্ছা, আর অতিরিক্ত এই চিনি যে খাবার, তেলের খাবার, এগুলো সব বন্ধ। তো এখানে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছিল সেইভাবে আমরা বাড়িতে ভেবেছিলাম না আমরা এইভাবেই করব। কারণ কি শুধু ওর নয় যে ওর প্রবলেম হয়েছে, বাড়ির প্রতিটি মানুষকে সুস্থ রাখার জন্য শুধু খাওয়া দাওয়াটা নয়, বাবার ইয়াদে ভোগ লাগিয়ে ভোজন আচ্ছা, বানিয়ে ওটা তো মানবই, মেনে চলবই। বাকি যেভাবে নিজেকে শান্ত রেখে, নিজেকে সবসময় আত্মা সোল কনসাসে রেখে নিজে করা যায়, তাতে কি তাহলে সবাই ভালো থাকবো। তো আপনি যখন রান্নাটা করেন কিভাবে করেন? এই যে বলছেন বাবার ইয়াদ, আমরা হ্যাঁ, কি করে করেন এটা? বাবার ইয়াদে ওইভাবেই রাজযোগ যেভাবে আমরা প্র্যাকটিস করি, আমি চেষ্টা করি মানে যে নিজেকে আত্মা মনে করে আচ্ছা। যে আমি বাবার সেবাতেই এখন রান্নাটা আমি করছেন। ঢুকলাম, মানে শুদ্ধ ভাবে গিয়ে স্নান টান সেরে, এটা আমার সেবা। নিশ্চয়ই। এখানে সব বাবা যারা বাচ্চা তারাই নেবে বাবার প্রসাদ। তাহলে বাবা আমাকে কত সুন্দরভাবে তুমি শিখিয়ে নিয়ে করাবে আমার সাথে থেকে, বাহ। আর যাতে খেয়ে তোমার ভোগটা সবাই সুস্থ হয়ে হ্যাঁ। ওঠে। দিদি যে সেবার কথা উনি বললেন খুব সুন্দরভাবে, যে পরিবারটাকে চালানো এটাও সেবা। আমরা এতদিন জানতাম যে বাইরের কাউকে খাওয়ানো, কিছু দান পুণ্য করা এটাই সেবা, কিন্তু সত্যি যে পরিবারের প্রতি যে আমাদের শুভ ভাবনা রাখা, তাদের প্রতি যে নিঃস্বার্থ কর্ম করা, এটাও সেবা হয়। সেটা যদি আপনি আরেকটু আমাদেরকে ভাঙিয়ে বলেন। সেবাতেই কিন্তু আমাদের ভাগ্যটা তৈরি হয়। আচ্ছা, তাহলে সেবা অর্থাৎ আমি যখন যোগ্য তৈরি হয়ে যাব, আপনি যখন যোগ্য তৈরি হয়ে যাবেন, আপনি বসলেও সেটাও একটা সেবা। আপনাকে যদি কেউ দর্শন করে সে যদি শান্তি পায়, সে যদি খুশি হয়, আপনাকে যদি তার পছন্দ হয়ে যায়, সেটাও একটা বড় সেবা। সেজন্য বলে না দর্শন মূরত, দর্শনীয় মূরত। আরেকটা হচ্ছে কি, যে আপনি যদি কিছু ভালো কিছু বলতে পারেন, তাহলে ভালো মিষ্টি করে বলুন, ওটাও একটা সেবা। বাহ। সবাই কিন্তু বলতে পারে না, বলার মধ্যে কিন্তু অনেক ভিন্নতা থেকে যায়। তারপরে যে করাটাও একটা সেবা। একদম। ধরুন আপনি বসলেন, আপনি চললেন, আপনি বললেন, আপনার বলাটা বড় মিষ্টি, আপনি যেটা করছেন আপনার করাটা খুব সুন্দর, একদম। মানে খুব সাজিয়ে গুছিয়ে, মানে দেখার যোগ্য, মানে কেউ যদি আপনাকে দেখে মনে হবে সে আপনাকেই ফলো করবে। বাহ, Right. খুব সেই সুন্দর। জন্য সেবা হচ্ছে যে আমরা শরীর দিয়েও সেবা করতে পারি, মন দিয়েও সেবা করতে পারি। ধরুন আমি কোনো একটা কিছু ইনকাম করি, আর্নিংস কিছু একটা করি, তো সেদিন করে আমার মনে হলো যে আজকে যে ইনকামটা আমি করলাম, তো সেই ইনকামটা থেকে কিছু যদি আমি একটা সৎকর্মে লাগাই, তো তখন আমি বললাম যে আজকে যে ভোগটা হবে সেই সেবাটা আমি করব। এই যে সেবাটা আমি করব, এবং যে আমি যে মেহনত করে পবিত্র কামাই করলাম, এবং সেটা ঈশ্বর অর্থ দিলাম, এবং সেটা বিশ্ব সেবার কাজে লাগলো, আচ্ছা, এটাও একদিন বড় সেবা। সেজন্য বলে মন বাণী কর্ম দিয়ে সেবা করো, আর তন মন ধন দিয়ে সেবা করো, তবেই তুমি বিশ্বের কল্যাণ করতে পারবে। সেজন্য সেবা করার জন্য আগে নিজেকে অনেক ধারণামূলক হতে হবে, অর্থাৎ আমার মধ্যে যেন সেই কোয়ালিটি গুলো থাকে। বাহ, Right, খুব সুন্দর। আর সেই ধারণার জন্য আমাদের জ্ঞান যোগ খুব ব্যালেন্সে দরকার। আচ্ছা, যে যত যোগযুক্ত হবে, সে যোগযুক্ত সেই হবে যে ভালো করে জিনিসটাকে বুঝবে। বুঝতে পারলাম। তাহলে জ্ঞান যোগ ধারণা সেবা। বাহ। দিদি আমি একটা কথা বলতে চাই, ধরুন সংসারে আমরা বলি যে স্বামী স্ত্রী উভয় থাকবে, তো স্বামী স্ত্রী উভয়ের সেবা, এই যে বাবার সেবা রাজযোগের দ্বারা, তো আমরা যখন অপরজনকে দেখি কি করে স্বামী স্ত্রী উভয়ের ফিলিংস দিয়ে, এই যে ভাইব্রেশন দিয়ে সেবা করতে পারি, যাতে উভয়ের পক্ষে যে একটা Support সুন্দর, হয়। হ্যাঁ, ওটা তৈরি হতে সুন্দর পারে। বন্ডিং। দেখুন, সেবাটা অনেক পরের বিষয়। এই যে বলছেন না স্বামী স্ত্রী, এটা যখন আপনারা দুজনে আসবেন, আর দুজনে বসবেন, আর দুজনে শুনবেন, দুজনে দেখবেন, দুজনে সেটা করবেন, তখনই আপনি বুঝতে পারবেন। কোনো কোনো জিনিস বলে বোঝানো যায়, কোনো কোনো জিনিস আপনাকে বুঝিয়ে নিতে হয়। ঠিক আছে, ধরুন কেউ আসলেন, আপনারা হয়তো দুজন স্বামী স্ত্রী সেন্টারে আসলেন, এসে স্বামীরও খুব ভালো লেগে গেছে, এনভায়রনমেন্ট ভালো লেগে গেছে, আর স্ত্রী বলছে আমারও খুব ভালো লেগে গেছে। কিন্তু আপনি যদি একদম মানে চুলচেরা হিসাব করেন, আচ্ছা কি ভালো লেগেছে, তাহলে কি ভালো লাগার সংজ্ঞা একটা নয়। নিশ্চয়ই। অর্থাৎ এখানকার পরিবেশ সুন্দর, আর সবাই খুব মানে
একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে মধ্যে দিয়ে গেছে। যেটা হতে পারে পরিবারের মধ্যে সম্ভব নয়। পরিবারের মধ্যে এই নিয়ম শৃঙ্খলা এইভাবে থাকা জীবনটাকে কিন্তু সবাই নিতে পারে না। Right. একটা পরিপাটিতে থেকে কোনো কিছু করার, আর যেটা বলছি আমরা ভাইব্রেশন, ওটাকে আপনাকে ফিল করতে হবে। নিশ্চয়ই। একদম একদম দাদার কাছে আসবো। যে দিদি বললেন না যে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তো এই যে দুজনের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং, লক্ষ্মী নারায়ণের মতন আপনারা নিজেরা চলছেন, তো কোনো সময় কি আপনাদের মধ্যে মনোমালিন্য হয় না, বা আপনার দিদির কিছু খারাপ লাগলো বা দিদির আপনার কিছু খারাপ লাগলো, তো সেই জিনিসগুলো কি এখন আর হয় না? হয়তো অবশ্যই, কারণ সত্যযুগ তো এখন নয়, কারণ আমরা কলিযুগেতেই আছি। সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিই, আচ্ছা, ব্যালেন্স করে নিই। ও হয়তো একটু চিৎকার করলো বা একটু গুসা করলো, গুসা তো করা চলেই না বাবার জ্ঞানে। গুসা করলে কি হয় সেটাও জেনে গেছি, মানে ক্যাট প্রোগ্রাম আমাদের দেখিয়েছে। বা বাবার জ্ঞানে বিকার ছাড়তে বলে, বিকারের সায়েন্টিফিক রহস্য কি, এই সমস্ত কিছু ক্যাট প্রোগ্রামে শেখানো হয়। তো ব্যালেন্স করে নিই। ও যখন চিৎকার করে আমি চুপ হয়ে যাই, কারণ সত্য যুগ নয়, খুটখাট তো লেগেই থাকে সংসারে। এখান থেকে যদি একটা প্রশ্ন আপনাকে করি, এই যে উনি বলছেন এত যত্ন সহকারে রান্না করেন, এইভাবে পুরো মেজারমেন্ট মেপে, তো আমি যে প্রশ্নটা দিদিকে করলাম ওটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনার কাছ থেকে অনুভবের মারফতে নিতে চাই, যে তাহলে তো একটা কৃতজ্ঞতা বোধ, একটা পারপার্শ্বিক কি বলবো বিশ্বাস, একটা ভরসা তৈরি হয় না যে ও আমার জন্য এতটা করছে। তো এই যে জ্ঞান নিয়ে যে মিউচুয়াল একটা রেসপেক্ট, একটা সম্মান কি করে এসেছে যে ও আমার জন্য এতটা করছে, নিশ্চয়ই কিছু না কিছু ভালো হবেই, তো কি করে ডেভেলপ করেছেন একটা? কারণ আজকাল স্বামী স্ত্রীর মধ্যে প্রথম তর্কই হচ্ছে তুমি আমার জন্য কি করেছো, তাই না? একদম। তো যখন আমরা একে অপরের সাপোর্ট বা পিলার সিস্টেম হয়ে উঠি, কিভাবে সংসার আপনারা করেন এটা আমাকে বলেন। সংসার করি বলতে আমরা একে অপরের প্রতি মানে কি বলবো, বাবাকে নিয়ে বেশিরভাগ চলি। আচ্ছা, একমাত্র বাবাই ভরসা। যে কোনো কাজ, আমি যা কাজ করি সব বাবাকে আগে সমর্পণ করে দিই। সকাল থেকে উঠা, জল গরম করা থেকে আরম্ভ করে, যদি বাবার রান্নাঘরে নিজেও ঢুকি রান্নাঘরেতে, বাবার ভান্ডারেতে, তো বাবাকে বলি বাবা তোমার ভান্ডার ওপেন করছি, ঠিক আছে। কোনো যন্ত্র যদি প্রথম ফার্স্ট ইনস্ট্রুমেন্টে হাত দিই, বাবা তোমার এই সাধন ইউজ করছি। তো এইভাবে আমরা কিন্তু ব্যালেন্স করে সবকিছু বাবাকে সমর্পণ করে দিই। এভরিথিং দোষারোপ বা এরকম গুলো ওই জায়গাগুলো আস্তে আস্তে মিটে যায়। আর দোষ দিলে বাবার জ্ঞানে যেটুকু বুঝেছি যে এটা আমার কর্মফল, আমি ওকে কোনো কারণে দিয়ে রেখেছি, ও আমাকে দিচ্ছে। হ্যাঁ, উদাহরণ হিসাবে একটা বলি, ক্যাট প্রোগ্রামে বলা হয় যে কেউ যদি 10 টাকা ধার নিয়ে থাকে কারো কাছে, 10 টাকা, সেটা যদি 100 বছর পর যদি তার সঙ্গে তার কাছে হিসাব করতে কিন্তু যুক্ত করতেই হবে। আচ্ছা দিদি, এটা তো একটা ধারণা যে আমরা যদি কিছু ধার নিই বা কিছু আমরা করছি সেটা আমাদেরই কর্মফল, এটা কতটা সত্য? শুনেছি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তো আদেও আমাদের জীবনে এটা কতটা সত্য? আমরা তো রাজযোগে যারা এসছি, যারা আমরা রাজযোগ শিখি, রাজযোগ শেখাই, আমরা তো এটা বলি কি যে করবে সে পাবে, আর যতটা করবে সে ততটা পাবে, আর যেমন করবে সে তেমন পাবে। আমি যদি কাউকে সুখ দিই তাহলে আমার মন থেকে আমার বিবেক বলবে যে আমার রিটার্ন আমার কাছে সুখই আসবে। আর আমি যদি কাউকে দুঃখ দিই তাহলে আমি মানি বা না মানি, স্বীকার করি বা না করি, কিন্তু তার ফলে কিন্তু আমাকেও একদিন সেই দুঃখটা পেতে হবে, সেটা ফিরে আমার কাছেই আসবে। আর এই কর্মটাকে জানতে গেলে এটা একটা মানে রাজযোগের পুরো ক্লাসগুলো ভালো করে করতে হবে। রাজযোগের মধ্যেই কর্মের একটা বিশেষ লেসন রয়েছে, সেজন্য কর্মের বিধিটাকে ভালো করে জানলে এবং জানা উচিত। আমাদের প্রত্যেকটি মানুষের জানা উচিত রাজযোগ শিখতে গেলে কর্মের বিধিটা কি, কর্মের গহ্য গতি কি। গীতার মধ্যেও কর্মের গহ্য গতি বলা রয়েছে। আর আমরা যারা সহজ রাজযোগ প্র্যাকটিস করি, এখানেও আমাদের কর্মের উপরে অত্যধিক ধ্যান দেওয়া উচিত। আচ্ছা, একটা লাস্ট কোয়েশ্চেন, আমি মানে খুব জানতে ইচ্ছা করছে, মানুষের কাছে এটা খুব হবে। এই যে ওনারা বলছেন ক্যাড প্রোগ্রাম, এটা কি আমাদের সংস্থায় হয়েই থাকে মাঝে মাঝে এই ধরনের? হ্যাঁ, এটা আমাদের যে হেডকোয়ার্টার মাউন্ট আবু, সেখানে প্রতি বছর এই ক্যাডের প্রোগ্রাম হয়। আমাদের যাদের দেখবেন এই ডক্টরের কাছে গেল তো বললো যে আপনার হার্ট ব্লক আছে, আপনাকে অপারেশন করতে হবে। আচ্ছা, তো অপারেশন করতে গেলে তো বুঝতে পেরেছেন 2 লাখ 3 লাখ 4 লাখ 6 লাখ এরকম, তো সবাই তো ভয় পেয়ে যায় না। তো এই ভয়ের ফলে আরো কিন্তু যতটা সে অসুস্থ ছিল আরো ভয় তাকে আরো বেশি করে তাকে গ্রাস করে। তো সেই জন্য আমাদের মাউন্ট আবুতে এই সিস্টেমগুলো রয়েছে। এগুলোর জন্য আপনাকে সরাসরি
রাজযোগ সেন্টারের সাথে যুক্ত হতে হবে, রাজযোগ আচ্ছা, সেন্টারের আচ্ছা। সাথে যোগাযোগ করতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন। যদিও এগুলো সবকিছু অনলাইনেই হয়, কিন্তু Right, তাও আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, আপনার তার উপরে বিশ্বাস রাখতে হবে, সেটা ভালো করে শিখতে হবে, তাকে প্র্যাকটিস করতে হবে, তবে আপনি যে কোনো জিনিস থেকে রোগ মুক্ত হতে পারবেন। অবশ্যই একটা লাস্ট কোয়েশ্চেন দাদার কাছে নেব, যে আপনি তো অ্যাজ এ টিচার, যে সমস্ত আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? ও টিচারশিপ হিসাবে আমি সবাইকে বলবো যে এই বাবার জ্ঞানকে পুরোপুরি ধারণ করে, মানে এই ঈশ্বরীয় জ্ঞান পুরোপুরি মেনে, শ্রীমদ মেনে অবশ্যই চলা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজকেও তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে দুটোকে একসঙ্গে চলা উচিত। খুব সুন্দর। অবশ্যই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় বার করে আমাদের স্টুডিওতে এসেছেন। আশা করি পরবর্তী দিনে আরো অনেক কথা আপনাদের থেকে শুনবো। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে দর্শকদের ক্ষেত্রে বলি, একটা নতুন জিনিস শিখলাম, কি বলুন তো, সংসারও একটা প্রয়োগশালা, একটা ল্যাবরেটরি, যেখানে শরীর থেকে শুরু করে মন পর্যন্ত প্রত্যেকটা জিনিসের যদি মেপে মেপে পরিমাপ করে চলা যায়, তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দর হয়ে ওঠে। রান্নাঘরটা নাকি আমাদের দায়িত্বে থাকে, সেই রান্নাঘর থেকে কিন্তু মনটাও পরিবর্তন করা যায়, আর যে মন পরিবর্তন হয় সে কিন্তু আমাদেরও খেয়াল রাখতে হয়। বা একদম। তাই চেষ্টা করবেন যে শুধু শুনে নয়, একটু ট্রাই করে, একটু অ্যাপ্লাই করে, একটু প্রয়োগ করে, সত্যি কি জ্ঞানটা কাজে আসে? একদম তাই। খুব সুন্দর একটা তরকারি রান্না করেছেন, সবকিছু পরিমাণ মতন দিয়েছেন, কিন্তু নুনটা যদি ঠিক মতন না দেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা একেবারে বিগড়ে যায়। সেরকম সবকিছু ভালো করছেন, কিন্তু আপনার ব্যবহারটা যদি ভালো না হয়, দেখবেন সেই সবকিছু কিন্তু একদম ঠিকঠাক করে আমাদের জীবনে কাজে লাগে না। তাই চেষ্টা করুন প্রত্যেকে নিজেদের ব্যবহারটাকে সুন্দর করতে। প্রত্যেকে, দিদি যেমন বললেন না, নিজেদের পারিপার্শ্বিক যারা আছেন, পরিবারের যারা আছেন, তাদেরকে নিয়ে চলতে। আর এটা খুব সহজ পদ্ধতি, এর জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই। একটু নিজেদের মনকে সহজ সরল করুন, একটু রাজযোগ প্র্যাকটিস করুন, দেখবেন সবাই করতে পারবেন। আশা করি প্রত্যেকের জীবন ভালো কাটুক, সুন্দর কাটুক, প্রত্যেকের পরিবার আদর্শ গৃহস্থ আশ্রম হয়ে উঠুক। এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন আমরা দুজনে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।